ফিরে এলাম বিরতির পর। ভারত যেমন তৈরি, আমরাও তৈরি পরবর্তী আপডেট আপনাদের সামনে রাখতে। এই মুহূর্তে আপনাদের সামনে আরো বেশি বিশ্লেষণ করব। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের সহকর্মী রিমিক মাঝি কলকাতা থেকে। রিমিক, একের পর এক যুদ্ধের মহড়া যেমন তৈরি হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আগামীকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে 23টি জেলার 29টি জায়গাতে আগামীকাল মক ড্রিল অনুশীলন করা হবে। আমি বলছি, এই মুহূর্তে তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো তার আশপাশের ছবিটা ঠিক কি, সাধারণ মানুষ ঠিক কি বলছেন? অন্তত সাধারণ মানুষের তো এটাই কি স্বস্তি চলেই এসছে যে ভারত এবার তৈরি? দেখো অঞ্জন, সাধারণ মানুষ কিন্তু এখনও কিন্তু এই গোটা বিষয়টা নিয়ে ধোঁয়াশায় রয়েছে এবং তাদের মধ্যে একটা যেমন আশঙ্কা কাজ করছে, একটা আলাদা উত্তেজনা কাজ করছে। কেননা 1971-এর ভারত পাকিস্তান যুদ্ধের পর কিন্তু এই ধরনের অসামরিক প্রতিরক্ষার যে মহড়া, সেই মহড়া কিন্তু সিভিল ডিফেন্স, এই মহড়া কিন্তু আর হয়নি। ফলে 1971 সালের পর কিন্তু এই যে প্রজন্ম, তারা কিন্তু এই ধরনের পরিস্থিতির কোনো দিন সম্মুখীন হয়নি। ফলে তাদের মধ্যে যেমন একটা উত্তেজনা কাজ করছে এবং একটা সংশয়ও কাজ করছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বা স্বরাষ্ট্র মন্ত্রক থেকে বা প্রতিরক্ষা মন্ত্রক থেকে যে নোটিফিকেশান পাঠানো হয়েছে, মোট গোটা দেশের প্রায় 259টি জায়গা রয়েছে এবং তার মধ্যে 27টি রাজ্য, 8টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং আমাদের পশ্চিমবঙ্গের 31টি জায়গা রয়েছে, যেখানে কিন্তু এই আগামীকাল একটা মক ড্রিল যেটা হবে, অসামরিক প্রতিরক্ষার যে মহড়া, সেই মহড়া হবে। কি থাকবে সেই মহড়ায়, মানে একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হলে সাধারণ মানুষ, তাদের কি কাজ থাকবে, তাদের কি ভূমিকা হবে, তারা কি করবে, তাদের কি অ্যাক্টিভিটিস হবে, সেই বিষয়ে কিন্তু প্রতিরক্ষা মন্ত্রকের একদম পরিষ্কার গাইডলাইন কিন্তু হাতে এসছে। সেখানে যেটা বলা হচ্ছে যে বিমান হামলার সময় সতর্কতামূলক একটা সাইরেন বাজবে এবং সেই ব্যবস্থা দ্বারা খতিয়ে দেখা হবে। নাগরিক এবং পড়ুয়া যারা রয়েছেন তাদের প্রতিরক্ষা প্রোটোকলের প্রশিক্ষণ দেওয়া হবে। হঠাৎ আলো নিভিয়ে দিয়ে ক্র্যাশ ব্ল্যাকআউটের মহড়া চলবে। গুরুত্বপূর্ণ যে সমস্ত বিল্ডিং রয়েছে বা কনস্ট্রাকশন রয়েছে সেগুলো আগে থেকে একটা ঢেকে দেওয়ার প্রস্তুতি হবে। জরুরি অবস্থায় দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার নির্দিষ্ট পরিকল্পনা। যে যদি কোনো এয়ার স্ট্রাইক হয়, সম্ভব রাত্রিরের দিকে এয়ার স্ট্রাইকগুলো হয়, যদি কোনো প্রতিপক্ষের যুদ্ধ বিমান যদি হানা দেয়, এয়ার স্ট্রাইক হয়, সেক্ষেত্রে আলো নিভিয়ে দেওয়া এবং আলো নিভিয়ে দিয়ে ঘরের মধ্যে থাকা এবং বাড়ির মধ্যে কোনো রকম ইলেকট্রিক্যাল কোনো যে সমস্ত সরঞ্জাম রয়েছে সেগুলোকে বন্ধ করা, গোটা বাড়ির আলো নিভিয়ে দেওয়া, এলাকার আলো নিভিয়ে দেওয়া, স্ট্রিট লাইট নিভিয়ে দেওয়া, যাতে প্রতিপক্ষকে একটু ঘাবড়ে দেওয়া যায়, যাতে প্রতিপক্ষকে সংশয়ে ফেলা যায়। এইটাই হচ্ছে ফ্ল্যাশ ব্ল্যাকআউট। ফলে হঠাৎ করে আলো নিভে যাবে, তার আগে একটা সাইরেন বাজবে এবং সেই সাইরেনটা বাজলে বুঝতে হবে যে এয়ার স্ট্রাইক হতে পারে, প্রতিপক্ষ কোনো হামলা চালাতে পারে, আকাশপথে চালাতে পারে। সেই জন্য এবং যেটা তোমায় বলছিলাম যে নিকটবর্তী যে বায়ুসেনার ঘাঁটি থাকবে সেখানে কার্যকরী হটলাইন স্থাপন করা, কন্ট্রোল রুম বা শ্যাডো কন্ট্রোল রুম যেগুলো থাকবে সেটা কতটা তৈরি, তার একটা মহড়া কিন্তু এইটা হবে। এটাই কিন্তু মক ড্রিল হিসাবে বলা হচ্ছে। ইতিমধ্যেই প্রতিরক্ষা মন্ত্রক থেকে এই যে গোটা দেশে 259টি জায়গা, 8টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং তার মধ্যে পশ্চিমবঙ্গের যে 31টি সিভিল ডিফেন্স ডিস্ট্রিক্ট বলে চিহ্নিত রয়েছে 2010 সালের প্রতিরক্ষা মন্ত্রকের যে নোটিফিকেশান, সেই অনুযায়ী আমাদের রাজ্যে কিন্তু 31টা সিভিল ডিফেন্স ডিস্ট্রিক্ট রয়েছে, অর্থাৎ অসামরিক প্রতিরক্ষা জেলা যেগুলোকে চিহ্নিত করা হয়েছে, সেই জেলাগুলো রয়েছে এবং সেই জেলাগুলোতেও কিন্তু এই মক ড্রিল চলবে। অর্থাৎ একটা যুদ্ধ পরিস্থিতি, যুদ্ধ যদি হয়, আদৌ হবে কিনা সেটা নিয়ে যথেষ্ট তর্ক রয়েছে, সেটা নিয়ে যথেষ্ট আলোচনা রয়েছে। কেন একটা যুদ্ধ হবো বললেই যুদ্ধ হয় না, এটা কিন্তু হচ্ছে যুদ্ধের প্রস্তুতি। অর্থাৎ যদি যুদ্ধ কোনো দিন হয়, ভবিষ্যতে যদি যুদ্ধ হয়, তাহলে সাধারণ মানুষ যারা দেশবাসী, তাদের কি ভূমিকা হবে, তাদের কি কাজ হবে, তারা কিভাবে নিজেদেরকে সেই যুদ্ধে তাদের কি কাজ হবে, পরিকল্পনা এবং প্রস্তুতি, এটা বোঝাই যাচ্ছে। কিন্তু তার আগে একটি বিষয় এখানে তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ প্রত্যেকটি ইস্যু থাকলে রাজনীতি থাকবে। এটা যেমন সত্যি, ঠিক একই রকম ভাবে বিরোধী শিবির থেকে সরাসরি কংগ্রেসের থেকে মল্লিকার্জুন খাড়গে এই বিষয় নিয়ে একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। কি মন্তব্য করলেন শোনাবো, রিমিক সঙ্গে থাকো, দেখুন। साथियों, देश में जो चल रहा है वो सब आपके सामने है। 22 तारीख को देश में एक बहुत बड़ा भयंकर आतंकवादी हमला हुआ। 26 बेगुनाह लोग मारे गए और सरकार ने
ये माना कि इंटेलिजेंस फेल्यूर है, इसको हम सुधारेंगे। जब ये मालूम है आपको, तो आप अच्छी व्यवस्था क्यों नहीं करें? ये हमारा पहला सवाल है। और मुझे ये भी इंफॉर्मेशन मिला और कहीं पेपर में भी आए हैं, लिखे हैं कि 3 दिन पहले ही, हमले के 3 दिन पहले ही वहां इंटेलिजेंस रिपोर्ट मोदी जी को भेजा था और उसी लिए मोदी जी ने कश्मीर जाने का प्रोग्राम कैंसल किया था। ये मैं एक पेपर में पढ़ा। जब इंटेलिजेंस लोग आपकी रक्षा के लिए ये कहते हैं आप जाना मुनासिब नहीं है, तो आप वही बात अपने इंटेलिजेंस लोगों को, सिक्योरिटी को, वहां के पुलिस को, वहां के बॉर्डर फोर्स को आपने क्यों नहीं इत्तला दिया और क्यों ये सुरक्षित लोगों का सुरक्षितपन क्यों नहीं किया? ये पूछता हूं मैं। जब आपको इंफॉर्मेशन आता है आप प्रोग्राम कैंसल करते हो, लेकिन आप जो टूरिस्ट लोग वहां पर गए थे उनकी रक्षा के लिए भी आप अच्छे ज्यादा संख्या में पुलिस भेज सकते थे, ज्यादा संख्या में बॉर्डर फोर्स बोल सकते थे, लेकिन आपने, एक मिनट भाई, लेकिन आपने वो काम नहीं किया। और ऑल पार्टी मीटिंग में भी आपने ये मान लिया कि इंटेलिजेंस की चूक हो गई है। जब चूक को आप मान रहे हैं तो भाई साहब मैं पूछता हूं, इतने लोग हमारे मर गए, उसकी जिम्मेदारी भी आप लेना चाहिए। हम तो इस पाकिस्तान के साथ टेररिज्म के खिलाफ लड़ने के लिए जो सरकार कोशिश करेगी उसका पूरा पूरा साथ हम देंगे, क्योंकि हम इस देश के मूल निवासी हैं। जितने भी आदिवासी भाई हैं, अरे वो तो इस देश के मूल निवासी है। देश को बचाना, देश की सुरक्षा करना, ये आदिवासियों का पहला फर्ज है, लेकिन आप लोग इधर ध्यान नहीं दे रहे। আমরা শুনলাম কংগ্রেসের তরফে মল্লিকার্জুন খাড়গে তিনি যেই বিস্ফোরক মন্তব্য করেছেন, অর্থাৎ তিনি এমনটাই কিন্তু বলতে চাইলেন যে এই যে 22 তারিখে যে নারকীয় ঘটনা ঘটেছে কাশ্মীরের পেহেলগাঁওয়ে, তা নরেন্দ্র মোদী অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তা জানতো, তার আজ ছিল তার কাছে। ঠিক এরকমই বিস্ফোরক মন্তব্য কিন্তু তিনি এই সভা থেকে সরাসরি করলেন, আর তেমনটা কিন্তু আমরা তুলে ধরলাম। এভাবে আমরা আবারও রিমিকের কাছে চলে যাব। রিমিক, যে বিস্ফোরক মন্তব্য করছেন মল্লিকার্জুন খাড়গে, এটা তো সত্যি ভাবাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো আইবি রিপোর্ট। দেখো, এটা স্পষ্টতই সবাই জানতে পেরে গিয়েছে যে আইবি রিপোর্ট আগে থেকেই জমা পড়েছিল এবং সেখানে পেহেলগাঁওতে ঘটনা হবে এমনটা না জানতে পারলেও কিন্তু এটি জঙ্গি হামলা হবে, পর্যটকদেরকে টার্গেট করা হবে, এটা কিন্তু আগে থেকেই জানা গিয়েছিল। রিমিক, একদমই। দেখো, এই রিপোর্ট বিভিন্ন জায়গা থেকে এসছে। গত 22 তারিখ যে পেহেলগাঁওয়ের বৈশারণ ভ্যালিতে যে ঘটনা ঘটেছে তারপরেই কিন্তু এই চাঞ্চল্যকর তথ্য আসে, কেননা তার আগেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাশ্মীরে যাওয়ার কথা ছিল এবং সেখানে একটি বন্দে ভারত ট্রেনের উদ্বোধনের একটা তার কর্মসূচি ছিল। কিন্তু যেটা বলা হচ্ছে, যে রিপোর্ট সামনে এসছে, যেটা জানা যাচ্ছে যে এই ঘটনা ঘটার 3 দিন আগে কিন্তু ইন্টেলিজেন্স থেকে কিন্তু সেই খবর কিন্তু পৌঁছেছিল যে কাশ্মীর চত্বরে একটা বড়সড় কোনো ঘটনা ঘটতে চলেছে। বিরোধীদের যেটা বক্তব্য, যেটা মল্লিকার্জুন খাড়গেও বলছেন, যে ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল বলেই কিন্তু তড়িঘড়ি নরেন্দ্র মোদীর সেই কাশ্মীর সফর
বাতিল হয়েছিল, কাশ্মীরের অনুষ্ঠান বাতিল করা হয়েছিল। তার যদি সেরকম ইন্টেলিজেন্স রিপোর্ট এসে থাকে ইন্টেলিজেন্সের কাছ থেকে, তাহলে কেন আরবি প্রশাসন, জম্মু কাশ্মীর পুলিশ তারা কেন আরও সতর্ক হলো না? যে খবর আরও যে ভয়ঙ্কর তথ্য, যে খবর ইতিমধ্যেই সামনে এসছে, যে জঙ্গিরা কিন্তু বেশ কয়েকদিন ধরে কিন্তু রেকি করেছে গোটা জায়গা। তারা কাশ্মীরের একাধিক পয়েন্টে গেছে, দেখেছে কোথায় আর্মি ক্যাম্প রয়েছে, সেই আর্মি ক্যাম্প যেখানে রয়েছে তারা কিন্তু সেই স্থানে কোনো ঘটনা ঘটায়নি। এই বৈশারণ ভ্যালি যেটা কিছুটা একটু দুর্গম এলাকা, সেখানে কোনো আর্মি ক্যাম্প নেই। তারা রেকি করেছে, স্থানীয় মানুষের সাহায্য নিয়ে তারা কিন্তু এই নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছে এবং 26 জনের মৃত্যু হয়েছে। ফলে কিছু মাস আগে সম্প্রতি একজন ব্যক্তি যিনি পাক গুপ্তচর বলে পরিচিত হয়েছিল, কলকাতার বুকে বিভিন্ন মেট্রো স্টেশনের আশপাশ দিয়ে তিনি যাতায়াত করছিলেন এবং রেকি করছিলেন তিনি যে কোন কোন জায়গায় সামরিক ঘাঁটি রয়েছে, এমন ছবিগুলো নাকি তিনি পাক সংস্থাকে জানাচ্ছিলেন, অর্থাৎ আইএসআইকে সরাসরি জানাচ্ছিলেন, এমনও কিন্তু সূত্র মারফত জানা গিয়েছিল এবং পরবর্তীকালে তিনি গ্রেপ্তারও হন। প্রশ্ন হচ্ছে রিমিক, এই প্রত্যেকটি ঘটনা প্রবাহ এবং তার সঙ্গে সঙ্গে বিশেষ করে প্রত্যেকটি আন্তর্জাতিক সীমান্তে যেভাবে মকড্রিলের কথা বলা হচ্ছে, বিশেষ করে পাঞ্জাব বলো, আমাদের এই বাংলার ক্ষেত্রে সরাসরি উত্তর দিনাজপুরের কথা বলো কিংবা ইসলামপুরের কথা বলো, অন্যদিকে মালদা মুর্শিদাবাদ বলো, প্রত্যেকটি জায়গাতে সীমান্তবর্তী এলাকাগুলোতে মূলত যেভাবে রেকি করানো হচ্ছে, মকড্রিলের ব্যবস্থা করা হচ্ছে, এটা কি কোনো মেসেজ দিচ্ছে? বিশেষ করে পাকিস্তানের ক্ষেত্রে সরাসরি আমরা পশ্চিম দিকে যদি চলে যাই, পশ্চিম থেকে পূর্বে আসতে অনেকটা সময়, এটা কি শুধুমাত্র আগে থেকে অ্যালার্ট জারি করার জন্যই এই কাজগুলো করা হচ্ছে যে পূর্ব দিক থেকেও আমাদের এখানে অ্যাটাক হতে পারে? রিমিক, দুটো বিষয় অঞ্জন। একটা হচ্ছে অবশ্যই এখানে কোনো অস্বীকারের জায়গা নেই যে ইন্টেলিজেন্স ফেলিওর কিনা সেটাও প্রশ্নের মুখে, কেননা ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল কাশ্মীরে একটা ঘটনা ঘটতে পারে, তারপরেও কিন্তু প্রশাসন বা ডিফেন্স মিনিস্ট্রি, প্রতিরক্ষা মন্ত্রক তারা কেন আগাম সতর্কতা নেয়নি? ফলে এটা কি সরকারেরও ব্যর্থতা নয়? শুধুমাত্র ইন্টেলিজেন্স ফেলিওর বলে দিলে তো হবে না। ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল বলেই তড়িঘড়ি নরেন্দ্র মোদীর সফর কিন্তু বাতিল করা হয়েছিল, কাশ্মীর সফর। ফলে এখানে সরকারের ব্যর্থতাও রয়েছে, যেটা বিরোধীরা বলছেন, যেটা মল্লিকার্জুন খাড়গে পরিষ্কার বললেন, এটা মেনে নিতে হবে সরকারকে। ফলে এখন যে প্রশ্নটা উঠছে, তোমার প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আরও একটা বিষয়, এই মুহূর্তে সরকারের যে অবস্থা হয়েছে, সরকার না পারছে ফেলতে, না পারছে গিলতে, কেননা গোটা দেশ কিন্তু এই 22 তারিখের ঘটনার পর কিন্তু গোটা দেশ প্রতিশোধ চাইছে। এই জায়গায় যদি নরেন্দ্র মোদীর সরকার যদি কোনো বড় প্রত্যাঘাত না করে, তাহলে কিন্তু সাধারণ মানুষের চোখে কিন্তু নরেন্দ্র মোদী এবং তার বিজেপি সরকার কিন্তু অনেকটাই কিন্তু তাদের অবস্থান কিন্তু সাধারণ মানুষের চোখে অনেকটাই খর্ব হবে। কারণ সরকার যদি বা নরেন্দ্র মোদী যে কথা বলেছেন, তিনি পরিষ্কার বলেছেন, মনে থাকবে তোমার বিহারের রাজনৈতিক নির্বাচনী সভা থেকে প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা এই সন্ত্রাসবাদকে নির্মূল করব, অনেক হয়েছে, আর নয়, ধৈর্যের সীমা পেরিয়ে গেছে, আমরা সন্ত্রাসবাদীদের ঘরে ঢুকে সন্ত্রাসবাদীদের শেষ করব, এই কথা নরেন্দ্র মোদী বলেছেন। তারপরেও যদি শুধুমাত্র এই মকডিল, শুধুমাত্র এই মহড়ার মধ্যেই যদি গোটা বিষয়টা সীমিত থেকে যায়, তাহলে কিন্তু মনে রাখতে হবে 26-এ কিন্তু একাধিক রাজ্যে কিন্তু বিধানসভা নির্বাচন রয়েছে। ফলে সেইখানে কিন্তু বিজেপির গ্রহণযোগ্যতা নিয়ে সাধারণ মানুষের কাছে একটা প্রশ্ন তৈরি হবে। ফলে একটা প্রত্যাঘাত কিন্তু মোদী সরকারকে করতে হবে, এবং যুদ্ধ করব বললেই যুদ্ধ কিন্তু করা যায় না। অনেক ইন্টারন্যাশনাল ব্যাপার রয়েছে, আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের ব্যাপার রয়েছে, আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপার রয়েছে, অনেক বিষয় রয়েছে। সেই সমস্ত বিষয় সুনিশ্চিত করে, দেশবাসীর নিরাপত্তা সুনিশ্চিত করে তবেই কিন্তু একটা যুদ্ধের পরিকল্পনা করতে হয়। ফলে আজকে এটা আমার পাশের পাড়ার সঙ্গে পাশের পাড়ার লড়াই, তা তো নয়, একটা দেশের সঙ্গে তোমায় যুদ্ধ করতে হবে। ফলে অনেক বিষয় আলোচনা করে, অনেক দিক বিবেচনা করে তবে কিন্তু এটা যুদ্ধে যেতে হবে। শুধুমাত্র তোমাকে বলে রাখছি, ওই একটা দুটো যদি সার্জিক্যাল স্ট্রাইক হয়, তাতে কিন্তু সাধারণ মানুষের মন কিন্তু চিরে ভিজবে না, কারণ মানুষ এতটাই প্রতিশোধ পরায়ণ হয়ে রয়েছে। এবার তুমি যে প্রশ্নটা করছিলে যে পূর্বের দিকের কথা, অবশ্যই তুমি দেখো যে গত বছরের অগাস্ট মাস থেকে তুমি যদি বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক দেখো, তাহলে কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু এই দিকটা যথেষ্ট
যথেষ্ট গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সঙ্গে যখন ভারত এই চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তার এবং শেখ হাসিনাকে তাড়ানো, শেখ হাসিনা সরকারকে ফেলে দেওয়া, সেখানে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে, সেই জায়গায় দাঁড়িয়ে যখন ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে চরম অবনতি ঘটল, তখন কিন্তু বাংলাদেশ তাদের প্রতিবেশী বন্ধু হিসাবে পাকিস্তানের খুব কাছে গেল। পাকিস্তানের সঙ্গে তাদের এমনকি পাকিস্তানের সঙ্গে তাদের সামরিক চুক্তি, পাকিস্তান থেকে অনেক যুদ্ধাস্ত্র কেনার একটা চুক্তিতেও যাওয়ার কথা মোহাম্মদ ইউনূসের সরকারে। ফলে বাংলাদেশের দিক থেকেও পাকিস্তান যদি বাংলাদেশকেও এই মুহূর্তে ব্যবহার করতে চায়, কেন পাকিস্তানের পিঠ কিন্তু দেওয়ালে ঠেকে গিয়েছে। পাকিস্তান কিন্তু আন্তর্জাতিক কূটনৈতিক বলেও কিন্তু পাকিস্তান কিন্তু একদম কোণঠাসা হয়ে গেছে, একঘরে হয়ে গেছে। ফলে পাকিস্তানও যদি ভারত কোনোভাবে আক্রমণ করে, তখন কিন্তু পাকিস্তান মিত্র শক্তি হিসাবে বাংলাদেশকেও পাশে পেতে চাইবে। ফলে তুমি যে কথাগুলো বললে, এই যে আমাদের উত্তর দিনাজপুর বলো, রায়গঞ্জ বলো, মালদা বলো, মুর্শিদাবাদ বলো, বর্ডার যে এলাকাগুলো রয়েছে, শিলিগুড়ি বলো, দার্জিলিং বলো, ইসলামপুরের দিক বলো, এই যে জায়গাগুলো রয়েছে বাংলাদেশের সঙ্গে যে কমন বর্ডার রয়েছে ভারতের, সেইটাও কিন্তু ভারতের কাছে এই মুহূর্তে সেই দিকটাও কিন্তু ভারতকে চিন্তা ভাবনা করতে হচ্ছে যে পাকিস্তান যদি কোনোভাবে যেখানে বাংলাদেশে এই মুহূর্তেই তত্ত্বাবধায়ক সরকারের আমলে যেভাবে বাংলাদেশে মৌলবাদী শক্তি কিন্তু যেভাবে মাথাচাড়া দিয়েছে, সেখানে যদি পাকিস্তান যদি বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতকে চাপে ফেলার জন্য, সেই দিকটাও কিন্তু বিবেচনা করতে হচ্ছে। ফলে ভারত সব দিক থেকেই প্রস্তুত থাকতে চাইছে। তুমি এদিকে সিকিম বর্ডার থেকে শুরু করে বাংলাদেশের যে আমাদের পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশের যে বিস্তীর্ণ বর্ডার রয়েছে, ওদিকে ত্রিপুরা রয়েছে, আসাম রয়েছে। ফলে এই দিকগুলোও কিন্তু সুনিশ্চিত করতে চাইছে। এই দিকের যে সেনা ঘাঁটিগুলো রয়েছে, সেখানেও কিন্তু ভারতীয় আর্মি, ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক সজাগ থাকছে। তারা কিন্তু ইতিমধ্যেই সেখানে যুদ্ধাস্ত্র, যুদ্ধ বিমান এবং সেনাবাহিনী কিন্তু ডিপ্লয়মেন্ট শুরু হয়ে গেছে। সব দিক থেকে ভারত প্রস্তুত থাকছে। এবং তুমি যে কথাটা বলছো, ভারত পাকিস্তানের অবস্থা এই কারণেই শোচনীয়। তুমি দেখো, ভারত যদি কোনো রকম আক্রমণে যায়, প্রত্যাঘাতে যায়, পাকিস্তানের অবস্থা কিন্তু এই মুহূর্তে খুব খারাপ। ওদিকে বালুচিস্তান বর্ডার, তাদের পশ্চিমে বালুচিস্তান কিন্তু ইতিমধ্যেই পাকিস্তান থেকে বেরোনোর জন্য তারা যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। বালুচিস্তান চাইছে পাকিস্তান থেকে বেরোতে। এমনকি বালুচিস্তানের যে সরকার রয়েছে, তারাও কিন্তু একটা ওপেন স্টেটমেন্ট দিয়েছে। বালুচিস্তানের যিনি একদম প্রশাসনিক প্রধান, তিনি স্টেটমেন্ট দিয়েছেন মিডিয়ার সামনে যে তারা ভারতের সঙ্গেও যুক্ত হতে পারলে তারা খুশি হবে। ফলে পাকিস্তান কিন্তু যেমন ঘরে তেমন বাইরেও কিন্তু চাপে। একদিকে যেমন তাদের বালুচিস্তানের সঙ্গে লড়াই করতে হচ্ছে, একদিকে কিন্তু ভারতীয় সেনার প্রত্যাঘাতের আশঙ্কা রয়েছে। এবং যেটা পাকিস্তানের সবথেকে বড় সমস্যা, দেখো, খাতায় কলমে যদি যুদ্ধ হয়, তাহলে কিন্তু খাতায় কলমে ভারতের কাছে কিন্তু পাকিস্তান খুবই নগণ্য। যুদ্ধে কিন্তু পাকিস্তান বেশি দিন ভারতের সঙ্গে পারবে না। বিশেষ করে তাদের যে সমস্যাটা প্রথমেই হবে, সেটা হচ্ছে এখানে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত বলো বা পাকিস্তান বলো, বিশেষ করে লড়াই কখনোই সঠিক বার্তা প্রেরণ করে না। দুটো দেশের মধ্যে শান্তি যত বুঝিয়ে থাকবে ততই ভালো, কিন্তু পাকিস্তান তা মানতে চায় না। কিন্তু প্রশ্ন হচ্ছে নিউক্লিয়ার অ্যাটাক নিয়ে। দুটো দেশই নিউক্লিয়ার বোমা ধারণ করে, এবং সেক্ষেত্রে যদি সত্যি নিউক্লিয়ার বোমার কোনো অ্যাটাক হয়, সেটা ভারতের থেকে পাকিস্তানও হতে পারে, কিংবা পাকিস্তান থেকে ভারতের ক্ষেত্রে হতে পারে। ডিফিউজাল আমাদের কাছে রয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি সঠিক বার্তা প্রেরণ করে রিমিক? দেখো, নিউক্লিয়ার ওয়ার করার মতো মুখে বললেই নিউক্লিয়ার ওয়ার করা যায় না। নিউক্লিয়ার ওয়ার করতে গেলে এই যে নিউক্লিয়ার পারমাণবিক শক্তি সম্পন্ন যে দেশগুলো আছে, তাদের মধ্যে চুক্তি আছে, তাদেরকে আলোচনা করতে হয়, অনুমতি নিতে হয় তারা নিউক্লিয়ার ওয়েপেন ব্যবহার করার ক্ষেত্রে। ফলে পাকিস্তান যদি মনে করতো, তাহলে অনেক আগেই পাকিস্তান নিউক্লিয়ার অ্যাটাক করতে পারতো। কিন্তু পাকিস্তান জানে, তারা যদি নিউক্লিয়ার অ্যাটাকের চিন্তা ভাবনা করে, তাহলে কিন্তু মানচিত্র থেকে পাকিস্তান দেশটাকে মুছে দেওয়ার ক্ষমতা কিন্তু ভারতের আছে। ফলে পাকিস্তান যে মুখে কথা বলছে, ওই মুখেই বড় বড় কথা পাকিস্তান বলবে। যে আমরা দেখেছি পাকিস্তানের সেনাপ্রধান কিছুদিন আগে বলেছেন যে আমাদের কাছেও 131টা মিসাইল, নিউক্লিয়ার মিসাইল কিন্তু ভারতের দিকে তাক করা আছে। এটা কিন্তু এর কোনো সারবত্তা নেই, কেননা পাকিস্তান খুব ভালো করে জানে যে পাকিস্তান যদি কোনো নিউক্লিয়ার ওপেন ব্যবহারের চিন্তা ভাবনা করে, আমাদের ট্রাইব টিভি বাংলা স্টুডিওতেও প্রাক্তন ব্রিগেডিয়ার সমীর মিত্র এসেছিলেন, তিনিও একই কথা বলছিলেন যে পাকিস্তান যে কথা বলছে, তারা নিউক্লিয়ার অ্যাটাকের ভয় দেখাচ্ছে। সেই নিউক্লিয়ার অ্যাটাকের সেই পারমাণবিক শক্তি পাকিস্তানে ভারতের থেকে অনেক কম। ফলে অত সহজে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা যায় না। কিন্তু পাকিস্তানকে
এটা বুঝতে হবে যে যদি তারা যুদ্ধে যায়, ভারত দেখো যুদ্ধে গেলে তার একটা এফেক্ট আর্থসামাজিক ক্ষেত্রে পড়বেই, তাতে কোনো সন্দেহ নেই। এমনিতেই পাকিস্তান যুদ্ধ বিধ্বস্ত দেশ, তাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব প্রতিদিন সেখানে বোম ব্লাস্ট হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, করছে তা প্রমাণিত। রিমিক সঙ্গে থাকো, আর এবারে আমরা শোনাবো যে এই MIM অর্থাৎ তার প্রধান আসাদুদ্দিন ওয়াসিস তিনি কি জানিয়েছেন এই সমস্ত প্রসঙ্গে, তার বক্তব্য একবার শুনুন। किस तरह से आप देखते हैं पहलगाम अटैक के बाद जो सिचुएशन बनी है मुल्क में भी और स्पेशली कश्मीर में? देखिए, ये तो एक दहशतगर्दाना बुज़दिलाना हमला है और जितना भी उसकी मजम्मत जितनी भी उसकी मजम्मत की जाए बहुत कम है। और हमने देखा कि कैसे पाकिस्तान से आए हुए दहशतगर्दों ने यहाँ पर 26 लोगों की जानें ले ली। और सबसे दर्दनाक और इंसानियत सोच बात यह है कि ख़वातीन को, बच्चों को अलग करके मर्दों से उनका मज़हब पूछना और अगर कलमा नहीं बोल सके तो उनको गोली मारना, ये तो दरिंदगी है। ये तो ज़ाहिर है ये एक बड़ा ही तकलीफ़देह और दर्दनाक वाक़या है और हम इसकी मज़म्मत किए हैं और मज़म्मत करते हैं। और दूसरा ये कि इससे सबसे बड़ा नुकसान तो कश्मीर के लोगों को हो रहा है। इतना बड़ा टूरिस्ट यहाँ से चला गया, तो अब हम तो ये चाहते हैं कि इसका एक मौसर जवाब हमारी हुकूमत दे। ऑल पार्टी मीटिंग में भी हमने ये बात कही थी। একটি বিষয় অত্যন্ত পরিষ্কার হয়ে যাচ্ছে যে বিশেষ করে শাসক দলের সঙ্গে কেন্দ্র সরকারের সঙ্গে বিরোধী শিবির পাশে ছিল এমনটা বার্তা দেওয়া হলেও এ পর্যায়ে অন্তত ভারতের এখনো পর্যন্ত সেভাবে কোনো পদক্ষেপ না নেওয়ার জন্যে তারা ক্রমাগত সেই ভারত সরকারের বিরোধিতাও করছেন। অর্থাৎ সাধারণ মানুষের মধ্যে যে প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে, ভারত সরকার কবে পদক্ষেপ নেবে, প্রত্যাঘাত কবে করবে, এত প্ল্যান রেডি হচ্ছে, এত কিছু হচ্ছে, কিন্তু কেন প্রত্যাঘাত নয়, এ কথার সরাসরি বিশ্লেষণ করে দিয়েছেন আমাদের সহকর্মী রিমিক মাঝি। তিনি যেটা বোঝানোর চেষ্টা করলেন আপনাদের, তা হলো যে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করলেন, তা হলো বিশেষ করে একটি যুদ্ধ হঠাৎ করে হয়ে যায় না। ভারতের ক্ষেত্রে পাকিস্তানের ওপরে যদি কোনো যুদ্ধ ঘোষণা করতে হয় তাহলে সেক্ষেত্রেও কিছু প্রোটোকল মেনটেন করতে হবে, কিছু নির্দেশনামা আমাদেরকে মেনে চলতে হবে, বললেই যুদ্ধ হয়ে যায় না। কিন্তু তার আগের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি আমাদেরকে অবশ্যই নিয়ে রাখতে হবে। তার কারণ যুদ্ধের দামামা ইতিমধ্যে বেজে গিয়েছে, যে কোনো সময় যুদ্ধ হতে পারে, ভারত থেকে পাকিস্তানের ওপর যখন তখন অ্যাটাক হতে পারে, আক্রমণ হতে পারে। কিন্তু একটি বিষয় এখানে বলতেই হয়, তা হলো অল আউট অ্যাটাকে নেমেছে ভারতবর্ষ। ইতিমধ্যেই জল, স্থল, বায়ু তিনটি জায়গাতেই যখন সরাসরি সেনাবাহিনীকে ফ্রিডম দেওয়া হচ্ছে, স্বাধীন করে দেওয়া হচ্ছে, তারা যে কোনো রকম আক্রমণ করতে পারে, যে কোনো রকম পদক্ষেপ নিতে পারেন তারা, তখন এটা বলাই যায় যে মকড্রিল থেকে শুরু করে এই স্বাধীনতা প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু ভারত প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ সরাসরি পাকিস্তানের ক্ষেত্রে ওয়ার ঘোষণা যদি করে দেওয়া যায় তাহলে অনেকগুলো দিক নির্দেশ করতে হবে আমাদের, তা হলো অর্থনীতি, পরিকাঠামো এবং তারপরে ভবিষ্যৎমুখী পরিকল্পনা। কেন বলছি? তার কারণ ভারত ক্রমাগত 5 ট্রিলিয়ন ইকোনমির দিকে এগিয়ে চলেছে। এবার সে জায়গায় যদি কোনো কারণে যুদ্ধ হয় তাহলে 34 দিন হোক, 35 দিন হোক, কিংবা 7 দিন হোক বা 3 দিন হোক, অন্তত আমাদের অর্থনীতির ক্ষেত্রে সেটা এফেক্ট পড়বে, প্রভাব পড়বে। সরাসরি এই যুদ্ধের ক্ষেত্রে যে ঘটনাগুলো পরপর ঘটবে তাতে খাদ্যের ক্ষেত্রেও আমাদের সংকট পড়তে পারে অন্তত 4 থেকে 5 দিন কিংবা 6 দিন কিংবা 7 দিন। আনুষঙ্গিক যে কোনো কিছু হতে পারে নিজস্ব পরিকাঠামোয়। কিন্তু প্রশ্ন হচ্ছে এই খাদ্যাভ্যাস কিংবা তার সঙ্গে সঙ্গে সামরিক শক্তির দিক থেকে অর্থনীতির সঙ্গে কি প্রভাব পড়বে, এই প্রত্যেকটি ক্ষেত্রে সম্পূর্ণ ক্যালকুলেশন বা সমীকরণ করেই কিন্তু একটি জায়গা তৈরি হতে পারে যে আদৌ ভারত পাকিস্তানের ওপর সরাসরি যুদ্ধ ঘোষণা করবে কি করবে না। কিন্তু এটা ঠিক যে পাকিস্তানকে এবার মুতোর জবাব দেওয়া হবে। অন্তত 71-এর সময়তে যখন সরাসরি প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সরাসরি পাকিস্তানকে দুটো খণ্ডে ভাগ করে দিয়েছিল, একদিকে পূর্ব পাকিস্তান, অন্যদিকে পশ্চিম পাকিস্তান, যা সরাসরি আজ বাংলাদেশ নামে পরিচিত, সে জায়গাতেও প্রশ্ন উঠতে শুরু করেছিল যে ভারত চাইলে পাকিস্তানকে দুখণ্ডিত করতে পারে, তাহলে ভারত এবার কেন পারবে না? 71-এর সময় ভারতের যে সামরিক শক্তি, 2025-এ দাঁড়িয়ে সামরিক শক্তি আরো অনেক ঊর্ধ্ব দিকে, ঊর্ধ্ব গতিতে যেতে শুরু করেছে, ধাবমান হয়েছে। তাহলে প্রশ্ন, ভারত কেন এবার পারছে না? করছে না, শুধুমাত্র সময়ের অপেক্ষা করছে।
যুক্তি বা রাজনীতি মানে শুধুমাত্র এটা নয় যে একটি রাজ্যের সঙ্গে একটি রাজ্যের প্রোটোকলের মতবিরোধ, তা কিন্তু নয়। এটা একটি দেশের সঙ্গে অন্য দেশের সরাসরি পরিকল্পনা মাফিক যুদ্ধ। সেক্ষেত্রে কূটনীতিও আমাদেরকে সরাসরিভাবে মেনে চলতে হবে। রাজ্য বা দেশের শুধু নিরিখ নয়, এটা একটি অন্য দেশের ক্ষেত্রে সরাসরি যুদ্ধ ঘোষণা। সেক্ষেত্রে সে দেশকে কিভাবে হাতে এবং ভাতে উভয় ক্ষেত্রে আক্রমণ করা যায় সেটাও কিন্তু চরমতম কূটনীতি। শুধুমাত্র এবার ৭১-এর সময় পাকিস্তান যেভাবে আলাদা হয়েছিল, এবারও একই রকম মহড়া কিন্তু শুরু হয়ে গিয়েছে। আপনাদেরকে বিগেস্ট একটি আপডেট দিয়ে রাখবো, তা হলো বালুচিস্তান ইতিমধ্যেই পাকিস্তানের দুটো জায়গা দখল করে ফেলেছে বিএলএর পক্ষ থেকে। দুটি জায়গা ইতিমধ্যে দখল করে ফেলা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বালুচিস্তান সরাসরি ভারতের সঙ্গেও একত্রিত হতে চাইছে। বুঝতেই পারছেন, অখণ্ডিত ভারত যা একসময় আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ সব ঘিরে ছিল, তাহলে কি আবারও ভবিষ্যৎমুখী সেরকমই কোনো পরিকল্পনা চলছে আন্তর্জাতিক মহলে? প্রশ্ন থাকলো, ইঙ্গিত থাকলো। কিন্তু সময় আজ এই পর্যন্তই। পরবর্তী যাবতীয় আপডেট পাওয়ার জন্য নজর রাখতে হবে ট্রাইব টিভি বাংলার পর্দায়, আর ঠিক বিকেল ৪:৫৭ নজর রাখতে হবে ট্রাইব টিভি বাংলার পর্দায় ইঙ্গিতে। নমস্কার।